সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি আরেকটি অঙ্ক করাবো। এখানে আমি একটা অঙ্ক লিখে রেখেছি যে একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। অর্থাৎ ক্ষেত্রফল যে 192 বর্গ মিটার দেয়া আছে এটাই থাকে। যদি আমরা দৈর্ঘ্য 4 মিটার কমাই এবং প্রস্থ যদি 4 মিটার বাড়াই তাহলেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে দুইভাবেই করা যায়, যেভাবে সহজ হয় এবং পরীক্ষা হলে যেভাবে দ্রুত করা যায় সেভাবেই দেখবো। এই মনে করি একটা আয়তাকার মেঝে বা আয়তাকার একটা কক্ষ, এর দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থও দেওয়া নেই, শুধু ক্ষেত্রফলটা দেয়া আছে কত 192 বর্গ মিটার। কিন্তু বলা আছে এর দৈর্ঘ্য যদি 4 মিটার কমে, অর্থাৎ দৈর্ঘ্য যেটা দেয়া আছে এখানে যদি 4 মিটার কমে এবং প্রস্থ যদি আমাদের 4 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এখন আমরা দুইভাবে করতে পারি, একটা হলো এর দৈর্ঘ্যকে x ধরে এবং প্রস্থকে y ধরে তারপরে করতে পারি, অথবা যেহেতু ক্ষেত্রফলটা দেয়া আছে এর শুধু যে কোনো একটা ধরলেই আমরা করতে পারি। যদি এখানে আমি যদি এই অঙ্কটা যে কোনো একটা ধরলে দৈর্ঘ্য বা প্রস্থ যদি ধরি কক্ষটির বা মেঝেটির, যদি আমরা এরকম ধরি যে কক্ষটির বা মেঝের, এখানে মেঝে দেওয়া আছে, মেঝে অনেক পরীক্ষায় কক্ষ দেওয়া থাকতে পারে, কক্ষ মেঝের দৈর্ঘ্য x মিটার। আমরা দৈর্ঘ্যটাকে ধরলাম x মিটার, যে মনে করি কক্ষটির বা মেঝেটির দৈর্ঘ্য x মিটার, তাহলে প্রস্থ হবে কত? যদি দৈর্ঘ্য আমাদের x মিটার হয় তার প্রস্থ হবে, আমরা 192 কে যদি x দিয়ে ভাগ করি তাহলেই আমি প্রস্থ পাই। যেহেতু ক্ষেত্রফল, যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, যে আমরা জানি কি যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হলো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। বর্গ একক আমরা যখন সূত্র লিখবো তখন লিখবো বর্গ একক, যদি মিটারে দেওয়া থাকে তখন লিখবে সেটা বর্গ মিটার, যেটা দেওয়া থাকে যে পরিমাপে দেওয়া থাকে সেটা আমি বর্গ লিখবো ক্ষেত্রফলে, আর দৈর্ঘ্য মিটারে হবে বা এককে হবে, আর প্রস্থ মিটারে হবে, অর্থাৎ এককে হবে, আর ক্ষেত্রফলটা বর্গ একক। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর যদি আমাদের দৈর্ঘ্যটা x ধরি এবং ক্ষেত্রফলটা যদি দেয়া থাকে তাহলে আমাদের প্রস্থ বের করতে হলে আমরা ক্ষেত্রফলটাকে যদি দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থটা বের করতে পারি। তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম x মিটার এবং প্রস্থ পেলাম 192 ডিভাইডেড বাই x মিটার, এইটা আমরা পেলাম। এই দৈর্ঘ্যটা পেলাম আমরা x মিটার এবং প্রস্থ পেলাম আমরা 192 ডিভাইডেড বাই x। যেহেতু ক্ষেত্রফল আমাদের 192, দৈর্ঘ্য আমি ধরেছি, আমি প্রস্থ ধরি নেই, দৈর্ঘ্য ধরে তারপরে ক্ষেত্রফলকে ভাগ করছি। যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে তাহলে প্রস্থ বের করতে হলে আমরা ক্ষেত্রফলকে ভাগ করলেই দৈর্ঘ্য দিয়ে তাহলে আমরা প্রস্থটা বের করতে পারি। তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো আমাদের একটা যদি দেয়া থাকে বাকিটা বের করতে গেলে, এত প্রস্থ দেওয়া থাকলে বাকিটা বের করতে গেলে ক্ষেত্রফলকে সেটা দিয়ে ভাগ করলেই হয়, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই হয়, এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে সেটাকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমাদের দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করা যায়, এটা আমরা জানি। তাহলে এটা পেলাম আমরা দৈর্ঘ্য, এটা পেলাম প্রস্থ। কিন্তু বলা আছে যে দৈর্ঘ্য যদি 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, তাহলে দৈর্ঘ্য 4 মিটার কমালে হয়, দৈর্ঘ্য 4 মিটার কমালে হয় x বিয়োগ 4 মিটার। দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার কমাই তাহলে দৈর্ঘ্যটা হয় x বিয়োগ 4 মিটার, এবং প্রস্থ 4 মিটার যদি বাড়াই, যেহেতু অঙ্ক বলা আছে প্রস্থ 4 মিটার বাড়ছে,
তাহলে প্রস্থ হয় এটার সাথে 4 যোগ, যে 192 এক্স যোগ 4 মিটার। তাহলে এটা হলো আমাদের প্রস্থ। বলা আছে কি যদি দৈর্ঘ্য 4 মিটার কমাই তাহলে দৈর্ঘ্য 4 মিটার কমালাম, এক্স থেকে 4 বিয়োগ করলাম, যেহেতু আমাদের প্রস্থ এটা, তাহলে আর প্রস্থ যদি 4 মিটার বাড়াই তাহলে এটার সাথে আমি 4 যোগ করলাম, এই মিটারটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো এইটা গুণ এইটা, এবং বলা আছে এইটা গুণ এইটা সমান হলে যে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 192 বর্গমিটার ক্ষেত্রফলটা দেয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 192 এক যোগ 4 সমান 192 বর্গমিটার, এটা আমরা লিখতে পারি। এরপরে এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো, প্রস্থও বের করতে পারবো, কারণ এক্স এর মান যদি বের করতে পারি সেটাই হবে দৈর্ঘ্য, এবং সেই এক্স এর মান দিয়ে যদি আমরা ক্ষেত্রফলটাকে ভাগ করি তাহলে আমি প্রস্থ পেয়ে যাব। এখন এই জায়গার কাজটা হলো আমাদের খুব সতর্ক করতে হবে যে কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে, এই ক্যালকুলেশনটা হলো আসল। আমি যদি এই অঙ্কটা এভাবে না ধরে যে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই এরকম ভাবে যদি সমীকরণ ধরে করতাম অঙ্কটা কিন্তু একটু বড় হতো। পরীক্ষা হলে যত সহজ ভাবে এবং দ্রুততম সময় করা যায়, কারণ পরীক্ষা হলে টাইমের একটা ব্যাপার আছে। আমি এইটুকু যদি কাজ করি তাহলে আমি এইটুকু সরল করি আগে, এক্স মাইনাস 4 এটা আমরা রেখে দেই, এই ব্র্যাকেটটা দিয়ে দেই, এখানে এক্স আর 4 এর নিচে 1 আছে তো লসাগু হলো এক্স, এই জায়গায় 192, তাহলে এক্স দিয়ে এক্স ভাগ করলে হয় 1, 1 আর 192 গুণ করলে হয় আমাদের 192, আর এই 1 দিয়ে এক্স এর ভাগ করলে হয় এক্স, এক্স আর 4 গুণ করলে হয় 4x সমান 192। এই কাজটুকু আমাদের সাবধানে করতে হবে এবং নির্ভুল করতে হবে, কারণ এইটা ভুল হয়ে গেলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। এখন এই যে এক্স আমাদের আছে নিচে আর এক্স মাইনাস 4 ইন্টু এটা একটা ভগ্নাংশ আকারে আছে কিন্তু এটা ভগ্নাংশ নাই, তাহলে এইটা কিন্তু গুণ হয় উপরেরটার সাথে, এইটা গুণ হয় উপরেরটার সাথে এবং নিচেরটার সাথে কিন্তু না, এইটা গুণ হলো উপরে। তাহলে আমরা এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয়, এটা অর্থ হলো আমার এটা দিয়া এই দুইটাকে গুণ করতে হবে উপরেরটাকে, আর নিচেরটা নিচে থেকে যাবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এই এক্সটা আমি আগে লিখে নিলাম, এই 4 দিয়ে যদি 192 এক্স দিয়ে যদি 192 গুণ করি 192 এক্স, 192 এক্স, এক্স দিয়া যদি আমি 4 এর গুণ করি 4x স্কয়ার, এটা দিয়ে গুণ করলে 4 দিয়ে মাইনাস 4 দিয়ে যদি 192 গুণ করি 4 দুগুণে 8, আর 4 নং 36, 36 এপিসি টাকায় লিখি 4 দুগুণে 8, 4 নং 36, 36 6 থেকে 3, 4 একে 4 3 7, তাহলে আমাদের 768 হয়। আমি যদি মাইনাস 4 দিয়ে যদি 192 গুণ করি মাইনাস 768 হয়, মাইনাস 4 দিয়ে যদি আমি প্লাস 4x গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 ছাড়া 16x স্কোয়ার মাইনাস 16x, আমি যদি মাইনাস 4 দিয়ে যদি এটাকে গুণ করি হয় মাইনাস 16x সমান 192। এইটুকু আমরা করতে পারলাম যে মাইনাস এক্স মাইনাস 4 দিয়ে আমি 192 প্লাস 4x গুণ করলে আবার এটা হয়, আর নিচে এক্স থাকে, এই জায়গায় 192। এই কাজটুকু যদি সঠিকভাবে করতে পারবে তাহলে এই অঙ্ক অর্ধেক হয়ে গেছে ধরে নিতে হবে আমাদের। এরপরে এখানে তো কোনো যোগ বিয়োগ করা যায়, এই যে 100, আমি একটু একবার যোগ বিয়োগ করিয়ে নিই, 192 এক্স থেকে যদি আমাদের 16 যায়, 16x যায়, তাহলে আমরা এই 192 বিয়োগ 16, 6 আছে কত হলো 12, 6 হাতে থাকে 1, 1 আর 1 2 আছে কত হলো 7, 1 কত 176, তাহলে আমরা লিখতে পারি 176 এক্স প্লাস 4x স্কোয়ার মাইনাস 768 সমান 192। আমরা এই লাইনটি কিন্তু না করে
একবারও এটা লিখে 192x লিখতে পারতাম, এখানে আমাদের একটা লাইন বেশি হবে আর কি। এই 176x প্লাস 4x² মাইনাস 768 সমান 192x। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা কিভাবে করলাম। এরপরে আমরা এখানে বা দেব, এগুলো সবই বা, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে এগুলো সবই আমাদের বা চিহ্ন হবে। এরপরে 176x আছে এখানে, আর এখানে আছে 4x²। আমরা যদি 4x²টাকে প্রথমে নিয়ে আসি, 4x² প্লাস 176x মাইনাস এই 9 নিয়ে আসি 192x মাইনাস 768 সমান 0। আমরা এটুকু লিখতে পারি। তাহলে আমাদের এখানে থাকে কত, 4x², এখানে থাকবে মাইনাস 192 থেকে যদি 176 যায়, থাকে কত আমাদের, এই যে 192 থেকে 176 যদি যায়, 6 করে 12 হবে, 6 থাকে 1, আর 7 থাকে 8, 1 16, এখানে 16x, কারণ 176 হলো ছোট আর 192 হলো বড়, বড় সংখ্যার চিহ্ন হলো মাইনাস, এই জন্য মাইনাস বসেছে। এরপরে মাইনাস 768 সমান 0। এরপরে এখান থেকে যদি আমি 4 কমন নিই, 4 কমন নিলে কত হয়, আমি যদি এই কাজটুকু এদিকে করি, যে আমি যদি এখান থেকে 4 কমন নিই, 4 কমন নিলে এখান থেকে x² মাইনাস 4x মাইনাস 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, এখানে 4 দিয়ে যখন গুণ করছিলাম তখন 192 হয়েছিল, 4 দিয়ে যখন গুণ করছিলাম তখন কত হয়েছিল, 192, 4 দিয়ে ভাগ করলে 192 হবে। 192 সমান 0, যেমন 4 দুগুণে 8, আর 4 নং 36, আর 4 দুগুণে 8, 4 নং 36, 4 একে 4 3 7, 168, অর্থাৎ 4 যদি এখানে কমন এটা হয়। এরপরে আমি এটা কিন্তু 0, x² মাইনাস 4x মাইনাস 192 সমান 0 লিখতে পারি। 4 দিয়ে যদি আমি 0কে ভাগ করি তাহলে 0 হয়। এরপরে আমি এইটুকু মিলিয়ন করব, অর্থাৎ 192 মাইনাস 192x², এইটার এটা গুণ করলে হয় মাইনাস 192x², এই মাইনাস 192x², আর মাঝখানে 4x, এটা আমরা বানাবো। তাহলে আমাদের কত হয়, আমি যদি 192কে এরকম মিডলটার্মটা যদি বড় সংখ্যা হয় কিভাবে করব আমরা, যেমন এটাকে যদি 2 দিয়ে করি তাহলে আমাদের 9 দুগুণে কত, 18 19, 9 দুগুণে 18 থাকে 1 12, 6 দুগুণে 12, এটাকে যদি আমি 2 দিয়ে করি তাহলে 4 দুগুণে 8 থাকে 1 16, 8 দুগুণে 16, এটাকে যদি আমি 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাকে যদি 2 দিয়ে করি, 2 1 2, আর 12 দুগুণে 24। এরপরে আমি একে গুণ করে দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 12 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু 4 হয়, এবং গুণ করলে কিন্তু 16 আর 12 গুণ করলে 192 হবে, কারণ 192 কিন্তু আমি ছোট করলাম। তাহলে আমরা যদি এখানে লিখি যে x² মাইনাস 16x, এখানে মিডলটার্ম করার সময় এখানে যে চিহ্নটা থাকে এই চিহ্নটা প্রথমে এটা দিয়ে নেবেন, পরেরটা প্লাস মাইনাস হবে, তো প্লাস 12x মাইনাস 192 সমান 0। কারণ আমি প্লাস 12x দিলাম কেন, কারণ 16x থেকে যদি 12x প্লাস, এটা একটা যোগ একটা বিয়োগ, একটা প্লাস একটা মাইনাস, যোগ বিয়োগ থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যা চিহ্ন বসে, তাই 16 থেকে 4 গেলে থাকে 12 গেলে থাকে 4, বড় সংখ্যা 16, 16 চিহ্ন মাইনাস, এখানে মাইনাস, তাহলে আমাদের মিডল টার্মটা হয়। তাহলে এরপর আমি এটুকু থেকে কমন নিব এবং এটুকু থেকে কমন নিব, এটা থেকে কমন যে আমাদের x কমন গেলে থাকে x মাইনাস 16, প্লাস এটা থেকে যদি 12 কমন যায় থাকে x মাইনাস, এটা ভাগ করলে 16 হবে, সমান 0। তাহলে x মাইনাস 16 এবং x মাইনাস 16 দুটো থেকে কমন নিলাম, আর x প্লাস 12 সমান 0। তাই x মাইনাস 16 সমান 0, সুতরাং এটা হয়
x মাইনাস 0 তো x সমান কত 16 অথবা x প্লাস 12 সমান 0 আর তাহলে x সমান হয় কত -12। তাহলে আমাদের দৈর্ঘ্য কিন্তু -12 হতে পারে না, দৈর্ঘ্য x এটা ঋণাত্মক মান হতে পারে না। তাহলে আমরা লিখব যে দৈর্ঘ্য ঋণাত্মক মান হতে পারে না, যে দৈর্ঘ্য ঋণাত্মক মান হতে পারে না। আমাদের দৈর্ঘ্য ঋণাত্মক মান হতে পারে না, তাহলে দৈর্ঘ্য কত হলো আমাদের দৈর্ঘ্য হলো 16। এই দৈর্ঘ্য হলো 16। তাহলে দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে আমাদের প্রস্থ হবে কত দৈর্ঘ্য 16। সুতরাং দৈর্ঘ্য বা আয়তক্ষেত্রের আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য আর কি 16 মিটার, যেহেতু এটা বর্গ মিটার দেওয়া ছিল, তাই 16 মিটার হলো দৈর্ঘ্য। তাহলে প্রস্থ হবে, এরপর যদি আমরা এখানে লিখি তাহলে প্রস্থ হবে বা প্রস্থ লিখি আমরা, প্রস্থ এই 192 ভাগ 16 সমান এটা ভাগ করলে হয় 12, যেহেতু এই 12 আর 16 এটা 192 হয়েছিল, তাহলে 12 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য হয়েছে কত মিটার 16 মিটার এবং প্রস্থ হয়েছে কত 12 মিটার। আমাদের বের করতে বলছিল কি যে তাহলে যদি একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার হয় এবং মেঝের দৈর্ঘ্য যদি 4 মিটার কমে এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ে, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে, তাহলে মেঝের প্রস্থ এবং দৈর্ঘ্য আমরা নির্ণয় করলাম। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই সাইন্টিফিক কাজটুকুই কিন্তু আসল, এইটাই একটু চিন্তা ভাবনা করে করতে হবে যে আমাদের কিভাবে এটা করলাম। এটুকু যদি পারেন তাহলে এই অঙ্কটা এই নিয়মে যদি করেন তাহলে সহজ হয়। তাছাড়া যদি আমি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, ক্ষেত্রফল x y সমান 192 এরকম ভাবে যদি আমরা 2-3টে সমীকরণ ধরে করি তাহলে অঙ্কটা একটু বড় হয়। কিন্তু এইভাবে এই ক্যালকুলেশনটা একটু কঠিন, মানে ক্যালকুলেশন একটু চিন্তা করে করতে হবে, যেহেতু পরীক্ষা হলে আমাদের ক্যালকুলেটর নিতে দেবে না, একটু চিন্তা করে করে করতে হবে, রাফ করে করে করতে হবে। বারবার প্র্যাকটিস করলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তা আমাদের এই অঙ্কটা বলছিল যে আয়তাকার ক্ষেত্রটির আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করছি এবং আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি এই অঙ্কটার পরিসীমা বের করতে বলতো তাহলে পরিসীমা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই অঙ্কটা যদি আমাদের পরিসীমা বের করি তাহলে আমরা পরিসীমা করতাম কত, মানে এই অঙ্কটা যদিও বলে নাই কিন্তু পরীক্ষা হলে যেগুলো বলবে সেগুলো তো অনেক সময় পরিসীমা বের করতে বলবে। তা পরিসীমা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু একক, মানে মিটার বা বর্গ মিটার, মানে যে মাপ দেওয়া থাকে যে পরিমাপ দেওয়া সেটা। তাহলে 2 আর দৈর্ঘ্য হলো কত আমাদের 16 আর প্রস্থ হচ্ছে 12। এই জায়গায় লিখবো আমরা মিটার, এই জায়গায় সূত্র লিখলে একক লিখবো আর এই জায়গায় মিটার লিখবো, যেহেতু পরিসীমা আমাদের মিটার হয়, বর্গ মিটার হয় না। তাহলে 2 × এটা 16 আর 12 যোগ করলে কত হয় 28। এরপর এটা যদি আমি গুণ করি, এটা মিটার, কিন্তু এটা মিটার। তাহলে আমাদের 28 দুগুণ কত, 8 দুগুণ 16, 6 থাকে 1, 2 দুগুণ 4 থাকে 5, এই 56 মিটার। তাহলে এটা আমাদের যদি পরিসীমা বের করতে বলতো তাহলে আমরা পরিসীমা বের করতে পারতাম 56 মিটার। এবং যদি এরকম বলতো যে এটার পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, এরকম যদি বলতো এটার পরিসীমার সমান বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য, তাহলে যেহেতু এইটার পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা যদি সমান হয়, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হলো যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। যে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি কি যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য। যদি বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটা পরিসীমার সমান যদি একটা বর্গক্ষেত্রের পরিসীমা হয় তাহলে আমরা 4 গুণ বাহুর দৈর্ঘ্য সমান লিখতে পারি 56। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি কি বাহুর দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্রের বেলায়, বর্গক্ষেত্রের তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের কত হয়, আমাদের বাহুর দৈর্ঘ্য হয় এই 56কে আমরা কত দিয়ে ভাগ করব 4 দিয়ে। তাহলে কত হয় 4 8 4 আর 4 4 16, 14, 4 14 56। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য হলো কত 14 মিটার। যদি বলে এরকম
যে এই আয়তকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 16 মিটার। যদি বলে তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ক্ষেত্রফল হলো যে বাহু গুণ বাহু, ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্র বাহু গুণ বাহু। তাহলে আমার বাহু স্কয়ার অর্থাৎ বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার, বাহুর বর্গ। তাহলে আমি 14 এর উপরে যদি স্কয়ার দিই, বর্গ করি, তাহলে 14 14 কত? 100, এই 14 গুণ 14, 4 4 16, 196, 4 4 16, 7 থেকে 1, 4 1 4 1 5, 4 1 4 আর 1 1 1, 6 9 1, 196, 196। তখন বর্গ ক্ষেত্রফল কিন্তু আবার বর্গ মিটার হতো, বর্গ মিটার। যদি একটা আয়তকার ক্ষেত্রের আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি জানা থাকে, তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা বের করতে পারি, কারণ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি আয়তকার ক্ষেত্রের আমার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি জানা থাকে, তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা বের করতে পারি, যে পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অঙ্কে যদি বলা থাকে এরকম যে এই আয়তক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে যেহেতু আমরা আয়তকার ক্ষেত্রটির পরিসীমা আমরা পেয়েছি, সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তার আগে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা জানার সূত্র লাগবে। বর্গক্ষেত্রের পরিসীমা হলো যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। যেহেতু এই আয়তক্ষেত্রটির পরিসীমার সমান হলো যে বর্গক্ষেত্রটির পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রটি যে পরিসীমা রয়েছে সেটি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য সমান এই পরিসীমাটা আমি লিখেছি 56। এখন আমি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 14 56, আমি বর্গক্ষেত্রটি এক বাহু পেয়েছিলাম আমি 14। যেহেতু বর্গক্ষেত্রটি এক বাহু আমি 14 পেয়েছি বা 14 পেয়েছি, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু অর্থাৎ 14 গুণ 14 সমান 196 বর্গমিটার পেয়েছি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, কারণ একটা অঙ্ক করলেই কিন্তু যে এইটি পরীক্ষা আসবে সেটা না, এটা থেকে অনেক কিছু ঘুরে আসে, অনেক কিছু চেঞ্জ করে আসে। পরীক্ষা হলে এই অঙ্কটা হয়তো দেখবেন অনেক পরীক্ষা এসেছে, আবার একটা পরীক্ষায় আসছে এরকম যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গমিটার যদি হয়, তাহলে এর দৈর্ঘ্য যদি 16 মিটার হয়, তাহলে প্রস্থ কত, তখন আবার সহজ হয়ে যায়। কিন্তু এই অঙ্কটা অনেক একটু কঠিন হয়েছে, বড় ছিল, ক্যালকুলেশন বড়। এবং পরিসীমা যদি আমার জানা থাকে, আয়তক্ষেত্রের পরিসীমা যদি জানা থাকে, তাহলে আয়তক্ষেত্রে যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমি বের করতে পারবো, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি সমান অথবা পরিসীমার সমান যদি আমাদের এরকম ভাবে যদি এখানে পরিসীমার সমান আবার ক্ষেত্রফলের সমানও আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলা থাকতে পারে, সেখান থেকে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য বের করতে বলতে পারে, এগুলো পরীক্ষা আসতে পারে। আর তারপর সর্বোপরি আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো এই আয়তক্ষেত্রটি যদি আমাদের কর্ণ বের করতে বলে, এই আয়তক্ষেত্রটি যদি আমাদের কর্ণ বের করতে বলতো, তাহলে আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়েছিলাম কত? 16, প্রস্থ পেয়েছিলাম কত আমি? 12। তাহলে আমি জানি এটা যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। যেহেতু সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সমকোণের ঠিক বিপরীতটা হলো যে অতিভুজ, তাহলে অতিভুজটাই যদি এখানে কর্ণ, এইটা স্কয়ার। আমরা জানি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা যদি এই অতিভুজটা যে কর্ণটা বের করতে বলে, তাহলে আমরা লিখতে, মনে করেন এটা কর্ণ দেওয়া আছে এ বি সি ডি, তাহলে আমরা লিখলাম বিডি স্কয়ার সমান এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ার, এইটার বর্গ এবং এইটার বর্গ করে সেটা যোগ করে আমরা যদি সেটা বর্গমূল করি, তাহলেই আমি কর্ণটা পেয়ে যাই। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্ত আমি একটা অঙ্ক থেকে বিভিন্নভাবে এই আয়তক্ষেত্র থেকে আর কি কি আসতে পারে সেগুলো দেখালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আমার আর ভিডিওটি তাদের কাছে পৌঁছে দেবেন যে ভিডিওটি যাদের জানা দরকার। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।